ভোগ করতে পারে। এবং ফিনল্যান্ড সহ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো আপনারা জানেন যে সব থেকে পৃথিবীতে দুর্নীতিমুক্ত একটি দেশ হচ্ছে ফিনল্যান্ড, যেখানে দুর্নীতি কোনো লেশ মাত্র নাই। আর দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন একটা দেশ থেকে আসছি যেখানে বারবার আমরা দুর্নীতিতেই চ্যাম্পিয়ন। এবং এটা আর কোনো কারণ না, এটা কেন হচ্ছে সেটা আপনাদের বুঝতে হবে। যে দেশে মানুষের মৌলিক অধিকার থাকে না, বাক স্বাধীনতা থাকে না, গণতন্ত্র থাকে না, সেখানেই কিন্তু দুর্নীতি বাসা বাঁধে, সন্ত্রাস বাসা বাঁধে, মানে যেটাকে বলে টেরোরিজম সেখানে বাসা বাঁধে। যদি সেখানে গণতন্ত্র অভাব থাকে, জনগণের মৌলিক অধিকারের অভাব থাকে, তাহলে কিন্তু এইসব নিষিদ্ধ জিনিসগুলি খুব দ্রুত বিস্তার লাভ করে। তো আমাদের দুর্ভাগ্য যে আমরা স্বাধীনতা অর্জন করতে গিয়ে দীর্ঘ 23 বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা সংগ্রাম করেছি, বাংলাদেশের জনগণ সংগ্রাম করেছে, লড়াই করেছে, 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছে, 2 লক্ষের উপর মা প্রতিষ্ঠা দিয়েছে, অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু সেই স্বাধীনতার মূল লক্ষ্যটা ছিল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় বাংলাদেশকে নিয়ে চিন্তা করতেন যে তিনিও একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট করবেন, ঠিক যেমন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। কারণ তারও বহু আগে, প্রায় 50-এর দশকে বঙ্গবন্ধু কিন্তু এই সমস্ত দেশগুলি ঘুরে গিয়েছিলেন, এখানে এসেছিলেন, এবং তখন থেকেই তার একটা চিন্তা ছিল যে তিনি এইভাবে একটা সোশ্যাল ওয়েলফেয়ার কান্ট্রি হিসেবে বাংলাদেশকে গড়ে তুলবেন, যেখানে প্রতিটি মানুষের মৌলিক অধিকারগুলি নিশ্চিত হবে। কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের মানুষের 75 15ই আগস্ট বাংলাদেশের মানুষের সেই স্বপ্নকে চুরমার করে দিয়েছে, যেদিন জাতির জনকের সক্রিয়ভাবে হত্যা করেছে এবং পরবর্তীতে জাতীয় 4 নেতাদেরকে গ্রেফতার হত্যা করে, বন্দিখানায় হত্যা করে, জেলখানায় হত্যা করে বাংলাদেশের সমস্ত আশা আকাঙ্ক্ষা ভবিষ্যৎ স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। এবং এখন পর্যন্ত আমরা কিন্তু সেই একই ধরনের ধারাবাহিকতা ভুগছি, হত্যা, খুন, অত্যাচার, নির্যাতন, গণগ্রেফতার। এটার জন্য একটা নীতিনৈতিক ব্যাপার। এবং যখনই আমরা কেউ জনগণের মৌলিক অধিকারের কথা বলি, ভোটের অধিকারের কথা বলি, গণতন্ত্রের অধিকারের কথা বলি, জনগণের একেবারে সব থেকে কম যে চাহিদা, মানে মোটা ভাত মোটা কাপড়, একটু মাথা গোজার ছাড়, সেই অধিকারটুকু যখন নিশ্চিত করতে যায়, তখনই যেন কোথা থেকে একটা বাধা চলে আসে, একটা অদৃশ্য কালো হাত সবসময় বাংলাদেশের মানুষের সব অধিকার কেড়ে নিয়ে যায়। তো এর প্রতিবাদ করতে গেলেই তো অত্যাচার, নির্যাতন, মিথ্যা মামলা। এবং আপনারা জানেন যে আমি আমার মেয়ের বাচ্চা হবে থেকে আমি চলে এসেছিলাম, জয়ের স্ত্রী তো বাচ্চা হয়েছিল, তারপরে অসুস্থ ছিল, আমি আমেরিকায় চলে আসি, কিছুদিন ওর কাছে থাকি, তারপর আমি মেয়ের কাছে যাই। বাংলাদেশের সব মারাই তো চায় যে সন্তান হওয়ার সময় মা মেয়ের কাছে থাকবে, খুব চিরচরিত একটা। যেহেতু আমার মেয়ে চাকরি করে, সে তো আর ছুটি নিয়ে আর বাংলাদেশে যেতে পারে না, কাজে আমি এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্য যে সেই সময় আমাকে দেশে ফিরতে যাওয়া হবে না বলে বাধা দেওয়া হয়েছিল। আমরা তত্ত্বাবধায়ক সরকার এনেছিলাম আবার নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচনের দাবিতে, এবং আমাদের আকাঙ্ক্ষা ছিল যে একটা দ্রুত একটা নির্বাচন হবে। কিন্তু সেই সময় যখন আমি আমেরিকা আসলাম, আমাকে বাধা দেওয়া হলো, দেশে ফিরতে দেওয়া হবে না। একবার 75 পর 6 বছর দেশে ফিরতে পারিনি। স্বাভাবিকভাবে প্রবাসে থাকা বা এইভাবে বাধা দিয়ে রাখলে পরে বিদেশে থাকার একটা কষ্ট আমাদের ছিল মনে, যে কারণে আমাকে কেন দেশে ফিরতে দেওয়া হবে না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারিনি যে আমাকে বাধা দেবে। আমি সকল বাধা অতিক্রম করে, এবং সেই সময় মনে আছে প্রবাসী সকল বাঙালিরা, আমাদের বিদেশি বন্ধুরা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বাংলাদেশের জনগণ তখন আমাকে সমর্থন দিয়েছিল, এবং আমি জনগণের সেই সমর্থন নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে ফিরে যাই। এই ফিরে যাওয়াটাই যেন মনে হয় কিছুতেই সহ্য করতে পারে নাই
এরপরে আমাকে অনেকটা গৃহবন্দীর মতো করে রাখে। আমার বাইরে যাওয়া খুব রেস্ট্রিক্টেড ছিল, সব জায়গায় যেতে দেওয়া হতো না। তারপরে একটার পর একটা মিথ্যে মামলা শুরু করে দিল। আমেরিকা থাকি আপনারা জানেন যে আমাকে মিথ্যা মামলা দিল কি 3 কোটি টাকা ঘুষ নিয়েছি একটা ব্রিফকেস করে নাকি দিয়েছে, যেটা নিয়ে যখন জনগণ প্রশ্ন করলো যে 3 কোটি টাকা একটা ব্রিফকেসে ঢুকালো কিভাবে, 3 কোটি টাকা দিতে হলে ফিনিশিংটি সাইজে 3টা স্যামসোনাইট বাক্স লাগে, 500 টাকার নোটের বান্ডিল আমাদের, তাতে 69 কেজির মতো হয়। যে এই একটা ব্রিফকেসে কি করে উঠাবে, এটাকে একটা জাদু জানলো নাকি, এইসব কথা যখন উঠলো তারপরে আরো একটার পর একটা মামলা দিতেই থাকলো। প্রায় 14-15টা মামলা আমার বিরুদ্ধে দিয়ে আমাকে কারাগারে বন্দি, এবং সেই কারাগার হচ্ছে একেবারে নিঃসঙ্গ কারাগার, সেখানে আর কেউ না, একটা বাড়িতে আমাকে একা বন্দি করে রেখেছে। আমাকে বন্দি করার কিছুদিন পরে আমাদের আর এক নেত্রী তাকেও বন্দি করেছে, কিন্তু আলাদা বাড়িতে দুজনকে রেখেছে, কারো মুখ দেখা দেখি ছিল না। সেগুলি আবার খুব বন্ধ টন্ধ করে, দরজা জানলা বন্ধ, জানলার পাশে আবার ওই চারকা দিয়ে মানে যে চিক দিয়ে সেখানে আবার অন্তর করে দিয়েছে যেন কেউ কাউকে আমরা দেখতে, এইভাবে আলাদা বন্দি করে প্রায় 11টা মাস এই বন্দিখানায় আটকে রাখে। এবং মামলাগুলি যখন ইতিমধ্যে কয়েকটা মামলা কোর্টে উঠেছে, মামলাগুলি নিশ্চয়ই আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে মামলার আসল চেহারাগুলি আপনাদের সামনে স্পষ্ট হয়ে উঠবে। কিভাবে মিথ্যা বানোয়ার মামলা, 75-এ আমাদের পরিবারকে হত্যা করার পর কার কি সম্পত্তি দেশে বিদেশে আছে সেগুলি তো তন্দ্র তন্দ্র করে খুঁজে, তখন তো আমার ভাই কামাল, জামাল, আমি, রেহানা, রাসেল বা আমাদের কারো নামে তো কিছু পাই না। যখন বয়স অল্প, যখন সম্পদের প্রতি আরো বেশি আকর্ষণ থাকার কথা, যখন বাবা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তখনই যখন সম্পদের লোভ করলাম না, তখন আমি নিজে প্রধানমন্ত্রী হয়ে কেন করতে যাব? আর তাছাড়া যারা দুর্নীতি করে সম্পদ বানায় তারা দেশে কাজ করতে পারে। অন্তত আমি এটুকু দাবি করতে পারি যে আমার সরকার আমলে এই 5টা বছর চাল ডাল তেল লবণ সহ নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের দাম আমরা কমিয়ে রেখেছিলাম, যেন সাধারণ একটা গরিব মানুষ, একটা দিনমজুর, সে যে টাকা কামাই করে সে টাকা দিয়েও সে যাতে তার সংসারটা চালাতে পারে, দুবেলা পেট ভরে খেতে পারে, খাওয়ার পরেও পরিবারের চাহিদা মিটে হাতে কিছু নগদ টাকা থাকে, সেই ব্যবস্থাটুকু কিন্তু আমরা করতে পেরেছিলাম। এবং শুধু তাই না, আপনারা এখন যদি বাংলাদেশের একটু উন্নয়নের ইতিহাস দেখেন, আমাদের আমলটা 96 থেকে 2001, তার পরবর্তী আমল অর্থাৎ 4 দলীয় জোট বা বিএনপির আমল, এবং এরপর এখন তত্ত্বাবধায়ক সরকার, আপনারা দেখেন কি অবস্থা দেশে। আমাদের সময় যে চাল